যে আব্দুর রহমান, আজ তুই বড় বাঁচা বেঁচে গেলি, কিন্তু কতদিন বাঁচবি? তুই ওই বাঁশঝাড় কেটে আমার থাকার জায়গা নষ্ট করেছিস। আচ্ছা, আমি অন্য মানুষের ক্ষতি করেছি, কিন্তু তোর বাঁশঝাড়ে আমি থাকতাম, আমি কি তোকে কখনো দেখা দিয়েছি? আমি তোর সামনে আসছি, তুই কখনো বলতে পারবি আমি তোর কোনো ক্ষতি করছি? কিন্তু তোর ক্ষতি আমি না করলেও তুই তো আমার ক্ষতি করলি। আজকের এপিসোডের প্রথম ঘটনাটি লিওন ভাইয়ের, আর ওনার যে মেইন বাড়ি বা দাদা বাড়ি আমরা যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশের পিরোজপুর জেলাতে। তো পিরোজপুর জেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি কদমতলা গ্রামে, আর ধুলিয়ারি কদমতলা গ্রামের মধ্যের শেখ বাড়ি হচ্ছে ওনার দাদা বাড়ি। তো ঘটনার সময় 2008 সালের পৌষ মাসের কোনো এক রাত হবে দাদার ভাষ্যমতে। ঘটনাটি যে বহু আগের তা কিন্তু না, 2008 সালের। তো ওনার দাদার বাবা একা ছিলেন, তার কোনো ভাই বোন ছিল না, আর দাদারও একই অবস্থা, তারও কোনো ভাই বোন ছিল না। তাই ভাগে যে জমি পেয়েছেন উনি, সেটা অনেক বেশিই বলতে হবে। দাদা নিজেই সব দেখাশোনা করতেন, মাঝে মধ্যে লোক রাখতেন কোনো ভারী কাজ যদি থাকতো। তো দাদার জমির মধ্যে অনেকটাই ছিল বাগান, যার মধ্যে নারকেল, সুপারি আর বাঁশ বাগান আছে। তো 2007 সালে বাংলাদেশে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে। ওই সিডরে 2007 সালে দাদার বাগানগুলোতে কিন্তু ব্যাপক ক্ষতি সাধন হয়। তো দাদা চিন্তা করলেন এই বাগানের সংস্কারের পাশাপাশি নতুন আরও একটা বাগান তিনি বানাবেন, তার ধানি জমি কেটে উঁচু করে। তাই কয়েক মাস উনি বেশ কষ্ট করে অর্থ জমালেন, বাকিটা এই লিওন ভাইয়ের বাবা মানে তার ছেলের কাছ থেকে নিয়েছিলেন। তো সেই অনুযায়ী বর্ষাকাল শেষে শীতকাল যখন আসলো, তখন দাদা পাশের গ্রামের একটা জায়গা রয়েছে, এটাকে পান্তাডুবি বলে আর কি। তো এই পান্তাডুবি গ্রামের একজন লোককে কাজের জন্য ঠিক করেন। তো তাদের মধ্যে কথা হয় যে দাদা এবং ওই লোকটি, তারা দুজন মিলে কাজ করে পুরনো বাগান প্রথমে সংস্কার করবেন এবং নতুন বাগান কাটার সময় আরও লোক নিয়ে আসবেন। এই বলে তারা একটা নির্দিষ্ট দিন ঠিক করে রাখলেন কাজ শুরু করার জন্য। দেখতে দেখতে কাজ শুরু করার দিনটা চলেও আসে। প্রথম দিকে ওনারা নারকেল আর সুপারি বাগানগুলোর মাটি কাটা থেকে শুরু করে নিয়ে নতুন গাছ লাগানো এগুলো করলেন আর কি। তো করতে করতে কিছুদিনের মধ্যে সেই কাজটি শেষও হয়ে যায়। এখন বাঁশ বাগান আর নতুন জমি কাটা বাকি। তো বাঁশ বাগান আগে ঠিক করবেন এই সিদ্ধান্ত নিলেন। ওই বাঁশ বাগান নিয়ে একটা কথা প্রচলিত ছিল, ওখানে নাকি খুবই দুষ্টু একটা জিন রয়েছে, আর অনেকেই নাকি তাকে দেখেছে এবং ভয়ও পেয়েছে, যেটাকে স্থানীয় লোকজন বাসগী নামেই চেনে। তবে দাদা কখনো এই বাসগীকে ওভাবে আসলে দেখেননি, কিন্তু এই বাসগী সুযোগ পেলেই কিন্তু মানুষের ক্ষতি করে বলে এলাকার লোকজন বিশ্বাস করে। তো দাদাকে এই জিনিসগুলো বলা হয় যে বাঁশবাগান কাটবেন, ওই বাসগী তো ঝামেলা করতে পারে। তো দাদা এগুলোতে পাত্তা না দিয়ে বাঁশবাগানের কাজ শুরু করে দেয়। উনি চিন্তা করে, ধুর, এই কোথাকার কোন বাসগী ফাসগী, আমি তো দেখলাম না ভালো করে কখনো, তোমরাই খালি দেখো এইগুলা, যত সব আজগুবি কথাবার্তা, এরকম চিন্তা করেছেন আর কি। তো এই সমস্ত চিন্তাভাবনা করে উনি বাঁশবাগানের সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন। বাগান ঠিক করার জন্য পুরনো বাঁশগুলো দাদা কেটে কিছুটা নিজের কাজের জন্য রেখে বাকিগুলো বিক্রি করে দেন। ওই বাঁশবাগানটা কিন্তু বেশ পুরনো ছিল। বাঁশবাগানের কাজ শেষ হয়ে যায় 3 দিনের মাথায়, আর এখন নতুন জমি কাটা বাকি। তাই দাদা হন্যে হয়ে আরও অনেকজন মাটি কাটার লোক খুঁজতে থাকেন, কিন্তু তখন ধান কাটার মৌসুম থাকায় মাটি কাটার লোক উনি খুঁজে পাচ্ছিলেন না। তাই দাদা মনে মনে ভাবলেন, সন্ধ্যায় চায়ের দোকানে দেখা হলে তার সাথে কাজ করা ওই লোককে বলে দেবেন যে উনি আর নতুন করে লোক পান নাই, তাই তাদের দুজনকেই একটু একটু করে কাজ শুরু করতে হবে। কিন্তু দাদা সন্ধ্যাবেলা চায়ের দোকানে গিয়ে সেই লোককে আর পেলেন না। এখন ওই লোকের কাছে ফোন নাম্বারও নাই, বা তার মোবাইল ফোন নাই, আর দাদার কাছেও মোবাইল ফোন নাই। এখন কি করবেন? তাই ওই লোকটাকে তার বাড়িতে গিয়েই জানাতে হবে।
তো উনি ওই লোকটার বাড়ির দিকে রওনা দিলেন। তো ওই লোকটার বাড়িতে গিয়ে জানলেন যে ওই লোকটাও নাকি দাদার সাথে কথা বলার জন্য আবার বাড়ি থেকে বেরিয়ে গেছেন। এ কথা শোনার পর দাদা ভাবলেন হয়তোবা ওই লোকটা দাদাদের বাড়িতে বসে আছেন দাদার সাথে কথা বলার জন্য। তাই দাদা কিছু না ভেবে বাড়ির দিকে ফিরতে শুরু করলেন। তো দাদা বাড়িতে যখন ফিরবেন, ওই ফিরতে হলে ওই যে বাঁশবাগান যেখানে বাসগী আছে বলে কথিত আছে, ওই বাঁশবাগানের পাশে খালপাড়ের রাস্তা ধরেই কিন্তু ফিরতে হয়। তো দাদা ওই বাঁশবাগান পর্যন্ত যখন এসেছেন তখন ওই যে ওই লোকটা তার সাথে দেখা হয়ে যায়। কারণ উনিও যখন দাদার বাড়িতে গিয়েছেন তখন শুনেছেন যে দাদা তাকে খোঁজ করার জন্য ওই চায়ের দোকানের দিকে গিয়েছেন। তো উনি আবার চায়ের দোকানের দিকে যাওয়ার পর শুনলেন যে দাদা তার বাড়ির দিকে গিয়েছেন। তখন ওই লোকটা কিছুটা ঘুরে ওই পথ দিয়ে আবার তার নিজের বাড়ির দিকে যাচ্ছিল। তো প্রতিমধ্যেই দাদার সাথে তার দেখা হয়ে যায়। তো দাদাও খুশি হলেন, যাক লোকটাকে অন্তত পাওয়া গেল, হাঁটাহাঁটি করে একটু কষ্ট হলেও তাকে পাওয়া তো গেছে। তো দাদা তাকে জানিয়ে রাখলেন যেহেতু লোক পাই নাই, কাল অনেক ভোরে দুজনকেই কাজে নেমে পড়তে হবে। তো ওই লোকটা রাজি হয়ে যায়, যে যার বাড়িতে চলে যায়। দাদা বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। এদিকে দাদার ঘুম ভাঙে ওই লোকটার ডাকে। তো দাদা উঠে বলেন যে রে তুই এসে গেছিস। এই বলে দরজা খুলে দেখেন যে হ্যাঁ ঠিকই ওই লোকটাই দাঁড়িয়ে আছে। বাইরে কিন্তু তখন একদম ঝকঝকে চাঁদের আলো। তবুও দাদা চিন্তা করেন যে লোকটা মনে হয় একটু তাড়াতাড়ি চলে আসছে, আর লোক যেহেতু পাওয়া যায় নাই, ওই লোকটা হয়তো বা একটু তাড়াতাড়ি এসে আমাকে ডাকলো, যদি তাড়াতাড়ি ওই জায়গায় যেতে পারি তাহলে কাজটা একটু আগানো যাবে আর কি। তো উনি এইটা নিয়ে কিন্তু আসলে বেশি কিছু যে ভেবেছেন তা কিন্তু না, একদম স্বাভাবিকভাবেই যেটা ভাবনা চিন্তা ওইটাই করেছেন আর কি। উনি তখন বলেন যাই তুই দাঁড়া আমি আসছি। এই বলে দাদা একটা খন্তা এবং এক প্যাকেট বিড়ি, একটা ম্যাচ নিয়ে একটা বিড়ি ধরিয়ে দাদিকে বলছেন যে ওই আমাকে একটা লোক ডাকাডাকি করছে, আমার সাথে যে লোকটা কাজ করে আর কি, তার সাথে আমি বেরোচ্ছি। তা দাদিও বলেন আচ্ছা ঠিক আছে যাও। এদিকে ওনারা দুজন রওনা দিয়েছেন, দুজন পাশাপাশি হাঁটছেন, আগে পিছে বিষয়টা এরকম না। কিছুক্ষণ পর পর ওই লোকটা দাদাকে বলে যে আপনি এই বিড়িটা ফেলেন তো, আর আপনার হাতের খন্তাটা আমার কাছে দেন। খন্তা দিয়ে ওই যে মাটি খোঁড়া হয় আর কি, বা মাটি কাটা হয়। তো দাদা চিন্তা করছেন যে এই লোকটা এমনিতেই সারাদিন আমার সাথে অনেক কষ্ট করে, আবার এই হেঁটে যাচ্ছি, এই লোহার খন্তাটা তার কাছে দিব, থাক আমার কাছেই থাক, ও এতটুকু পথ একটু রিল্যাক্সে হেঁটে যাক, ও হয়তো বা আমার কষ্ট দেখে আমাকে বলছে আর কি জিনিসটা দিয়ে দিতে। কিন্তু ওই লোকটা যেন দাদার হাত থেকে ওই খন্তা আর দাদার মুখ থেকে বিড়ি ফেলতে উঠে পড়ে লেগেছে। তখন দাদার মনে হালকা একটু সন্দেহ হয়। তিনি চিন্তা করছেন যে আচ্ছা এই লোকটাতে এত নাসর বান্দা না, একবার দুইবার বলতে পারে কিন্তু প্রতিনিয়ত বলেই যাচ্ছে, এটা তো তার স্বভাবের সাথে যাচ্ছে না। এরপরে দাদার মনে আর একটা বিষয় উদিত হয়, সেটা হলো এত চাঁদের আলো, সকাল হলে তো আসলে এত চাঁদের আলো থাকার কথা না, আর যদি আমরা যেই সময় বের হয়েছি সেই সময় যদি ভোরের দিকে হয় এতক্ষণ তো আসলে রাত থাকারও কথা না, এখন কি মধ্যরাত কি না কে জানে। তাড়াহুড়ো করে বেরিয়েছি, ঘড়িটাও তো দেখে আসতে পারি নাই। ওনার বাসায় কিন্তু ঘড়ি ছিল, তো দেখে আসলাম। দাদা ওইটুকু মনে মনে চিন্তা করছেন আর কি। এরপর দাদার মনে এই খটকাটা আরও প্রকট হয়ে যায় এবং নিশ্চিত হতে পারেন যখন দাদা খুব কৌশলে ওই লোকটার পায়ের দিকে তাকান। দেখা গেল ওই লোকটা মানুষের মতো হাঁটছে, তবে তার পা মাটি থেকে প্রায় আধ হাত উঁচুতে। তাকে দেখে সাধারণ মানুষের অবয়বেই আর কি যেভাবে দেখা যায় আর কি ওরকমই দেখা যাচ্ছিল। তাকে দেখে কিন্তু মনে হওয়ার কথা না যে সে অন্যরকম কিছু, কিন্তু সে মাটি থেকে একটু উপরে হাঁটছে আর কি। দাদা আর চোখে যখন বিষয়টা দেখেছেন উনি চিন্তা করলেন সর্বনাশ, এই কিসের খপ্পরে পড়লাম রে। এখন তো বুঝতে পারছি কেন আমার মুখ থেকে এই বিড়ি ফেলার জন্য আর হাত থেকে খন্তা নেওয়ার জন্য ও এত পারাপারি করছে। এটা তো ওই লোক না। এখন দাদা আর একটা বিষয় চিন্তা করেন যে এখন যদি ও টের পেয়ে যায় যে আমি বুঝে ফেলেছি, তখন আমার বিপদ হতে পারে। কোনোভাবে ওকে ভোর পর্যন্ত আমার সাথে রাখতে হবে, আর এর ভিতর যদি ও চলে যায় তো চলে গেল।
আর উনি এটাও বুঝতে পেরেছিলেন যে ওই বিড়ি আর লোহার খন্তা থাকায় মানুষরূপী ওই শয়তানটা তার ক্ষতি করতে পারছে না। তো উনি তো মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকেন আর আল্লাহকে ডাকতে থাকেন, আর হেঁটে হেঁটে উনি ওনার জমির দিকে আসছিলেন। কিন্তু কোনো মতেই উনি ওই বিড়ি আর খন্তা হাতছাড়া করেননি। এক পর্যায়ে উনি ওনার জমিতে চলেও আসেন, আর ওই অবয়বটা ওনার সাথে সাথে চলে আসে। তখন দাদার মাথায় কিন্তু আর একটা বিষয় চিন্তা আসে যে এই জিনিসটাকে দিয়ে এই সুযোগ একটু কাজ করিয়ে নেই, ফজরের আজান পর্যন্ত তো ওর থেকে আমি আর আসলে মুক্তি পাবো না, এরপর ও তো এমনি চলে যাবে। তো দাদা কি করেছেন, উনি কোদালে একটা কোপ দেন, কোপ দিয়ে এমনভাবে আসলে কোপটা দেন যে বড় একটা মাটির চাক কাটার মতো করে কোপ দেন, এবং ওই অবয়বটাকে বলেন যে রে এই নে, এই চাকটা নিয়ে ওই দূরে ওই জায়গা ফেল। উনি আসলে এক সাইড থেকে হালকা কোপ দিয়ে ওকে বলছেন যে এইটা নিয়ে যা। ওই হালকা কোপ দিলেও দেখা যাচ্ছে একটু এরিয়াটা বড় করে উনি কোপ দিচ্ছেন আর কি, যার ফলশ্রুতিতে ওই জিনিসটা, ওই মাটিটা তার দেখানো জায়গায় ফেলছে। এইভাবে দাদা খুব কৌশলে তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। মাঝে মাঝে বলছে যে আচ্ছা আপনি তো অনেক ক্লান্ত হয়ে গেছেন, খন্তাটা ফেলেন আর বিড়ি খাওয়া বন্ধ করেন, বিড়ি খাওয়া কি ভালো জিনিস নাকি, শরীরের ক্ষতি হয়, এরকম করে বলছে। আবার স্বাস্থ্য সচেতনতার কথাও শোনাচ্ছে। কিন্তু দাদা তো বুঝতে পারছেন যে একে কিন্তু ক্ষতি করতে দেওয়ার কোনো সুযোগই দেওয়া যাবে না, এরকম চিন্তা করছেন আর কি। এদিকে অল্প সময়ের মধ্যেই দাদা কিন্তু পুরো জমি কেটে উঁচু করে ফেলেছেন। কারণ হচ্ছে উনি যতটুকু আসলে কোদাল দিয়ে কোপ দেন তার থেকেও বেশি মাটির অংশটা ওই জিনিসটা নিয়ে চলে যায়। ওটা শক্তি তো শরীরে অনেক বেশি, আর নিয়ে খুব দ্রুত ওই মাটিগুলো একটা জায়গায় স্তূপ করার কারণে জায়গাটা উঁচু হয়ে যায়। আর অল্প কিছুটা বাকি আছে, ওই সময় ফজরের আজান শোনা যাচ্ছে দূর থেকে। তখন দাদা দেখতে পান এই যে যেই দুষ্টু পিশাচটা যে অনেকক্ষণ শক্তি নিয়ে মাটি তুলছে, এই জিনিসটার শক্তি মনে হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে। এমত অবস্থায় দাদা দেখতে পান ওই জিনিসটা মানুষের অবয়বে ছিল, তো আস্তে আস্তে সে ট্রান্সপ্যারেন্ট হয়ে যাচ্ছে, মানে তার বডিটা অনেকটা জেলির মতো হয়ে যাচ্ছে, অন্য পাশ দেখা যাচ্ছে, মানে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আর কি। তখন ওই দাদাকে বলে ওঠে, দাদার নাম আব্দুর রহমান, বলে ওঠে যে আব্দুর রহমান, আজ তুই বড় বাঁচা বেঁচে গেলি, কিন্তু কতদিন বাঁচবি? তুই ওই বাঁশঝাড় কেটে আমার থাকার জায়গা নষ্ট করেছিস। আচ্ছা আমি অন্য মানুষের ক্ষতি করেছি, কিন্তু তোর বাঁশঝাড়ে আমি থাকতাম, আমি কি তোকে কখনো দেখা দিয়েছি? আমি তোর সামনে আসছি, তুই কখনো বলতে পারবি আমি তোর কোনো ক্ষতি করছি? কিন্তু তোর ক্ষতি আমি না করলেও তুই তো আমার ক্ষতি করলি, তুই আমার থাকার জায়গা নষ্ট করলি, আমি তো শেষ দেখে ছাড়বো। আজকে কৌশলে আমাকে দিয়ে কাজ করিয়ে নিলি, তাই না? আমিও বুঝতে পারছি তুই আমাকে দিয়ে কাজ করিয়ে নিলি, কিন্তু মনে রাখিস আমি তো শেষ অবশ্যই দেখে ছাড়বো। আজ সন্ধ্যায় তোর ফেরার সময় তোকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু তোর মাটি কাটার লোকটা হঠাৎ করে এসে পড়ায় তুই বেঁচে গেছিস, আর এবারও বেঁচে গেলি। তবে পরের বারের জন্য তৈরি থাকিস, ওটাই তোর শেষ মুহূর্ত হবে। আর এটাও মনে রাখিস আমি সব সময় ছায়ার মতো তোর সাথে লেগেই থাকবো, এক মুহূর্তের জন্য তোর থেকে আমি আলাদা হব না। তো এটা শোনার পর দাদা ভয়ে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকেন, আর ওই জিনিসটা তো চলে গেছে ওইখান থেকে। সকালের আলো ফুটলে রাতারাতি এত কাঁচা মাটি এক জায়গা পড়ে উঁচু হয়ে গেছে, ওই জায়গার কৃষকরা তো আগের দিনও কাজ করে চলে গিয়েছিলেন। জিনিসটা দেখে তাদের কাছে খুব অবাক লাগে। তো ওনারা ওই দিক থেকে, যে দিক থেকে হেঁটে যাচ্ছেন ওই দিক থেকে একটু এগিয়ে এসে দেখেন দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে। কয়েকজন লোক মিলে দ্রুত দাদির কাছে খবর দিয়েছে, আর বাকি লোকেরা দাদার জ্ঞান ফেরাতে ব্যস্ত। তো দাদাকে পরবর্তীতে বাসায় নিয়ে যাওয়া হয়। দাদার জ্ঞান ফেরে ওই দিন বিকেলবেলা, আর দাদা সবাইকে ঘটনাটি খুলে বলে যে তার কাছে যেই অবয়বটা এসেছিল সেটা হলো ওই বাঁশ বাগানের বাসগী। দাদা পরবর্তীতে জানতে পারেন যে তার ওই মাটি কাটার লোকটা হঠাৎ করে রাতের বেলা নাকি উনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলশ্রুতিতে উনি কোনোভাবেই সকালে আসতে পারেননি। তো এই ঘটনার পর থেকেই দাদা খুবই অসুস্থ হয়ে পড়েন। সবসময় এলোমেলো কথাবার্তা বলতেন, সবসময় দুঃস্বপ্ন দেখতে থাকতেন। এর মধ্যে কি হয় যে এই যে লিওন ভাইয়ের আব্বু, উনি লিওন ভাইয়ের দাদাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসেন। ওখানে
মালদা জেলার চাঁচল থানার এক বুজুর্গকে দেখান, কিন্তু উনি কয়েকদিন ট্রিটমেন্ট করে কোনো সমাধান করতে পারেননি। এরপর এই লিওন ভাইয়ের মা এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন যে মুর্শিদাবাদের বহরমপুরে এক বাড়িতে একজন হিন্দু সাধক এসেছিলেন। তো তার খোঁজ পেলে হয়তোবা এই সমস্যার সমাধান হলেও হতে পারে। এরপর লিওন ভাইয়ের আব্বু উনি মুর্শিদাবাদের বহরমপুর চলে গেলেন। সেখানে গিয়ে সেই হিন্দু সাধকের ঠিকানা জোগাড় করলেন। তার ঠিকানা ছিল ওনাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের কামরূপ কামাখ্যার ওখানে কোনো একটা জায়গায়, কারণ কামরূপ কামাখ্যা তো অনেক বড় এরিয়া, ওইখানকারই কোনো একটা জায়গায়। তো ওনার আব্বু সেখানে গিয়ে জিজ্ঞেস করতে করতে তাকে অবশ্য পেয়েও যান, আর দাদাকে পরবর্তীতে সেখানে নিয়ে যান। দাদা তো ততদিনে এমন অসুস্থ হয়ে গেছে যে তার শরীরের অবস্থা দেখে তাকে আর চেনাই যেত না। তো দাদাকে যখন ওই সাধকের সামনে বসানো হলো, তখন দাদা শুরু করেছেন পাগলামি। তখন ওই সাধক বলতে শুরু করেন যে আমরা তো আসলে অনেকটা দেরি করে ফেলেছি, তবুও দেখি চিকিৎসা করে। ওনার জিনদের মাধ্যমে উনি শুনেছেন যে এই জিনটি নাকি বহু বছরের পুরনো এবং অত্যন্ত শক্তিশালী আর খুবই ধূর্ত প্রকৃতির একটা জিন। মূলত দাদার উপরে ভর করেই দাদার এই অবস্থা করেছে এবং এই জিনটা দাদাকে কখনো ছাড়বে না। এই কথা শুনে ওই সাধক লিওন ভাইয়ের আব্বুকে অনেকগুলো উপকরণ নিয়ে আসতে বলেন। এক শনিবার রাত্রে চিকিৎসা শুরু করবেন। উনি বিভিন্ন চেষ্টা তদবির করেও ওই বাসগী জিনটাকে হাজির করতে পারছিলেন না। মনে হয় এই আসে আবার চলে যায়, নিজের ইচ্ছায় সে আসছিল না, অনেক জোর জবরদস্তি করেই তাকে আনার চেষ্টা করা হচ্ছিল। মানে এমনভাবে ওই সাধক মন্ত্রপাঠ করছিল যে বাসগী আসে আবার ছুটে যায়। তো এইভাবে প্রতিনিয়ত চেষ্টা চলছে। একটা পর্যায়ে সাধক বলে যে না, এভাবে হবে না। বাসগীকে যদি এখন তোমার বাবা, মানে লিওন ভাইয়ের আব্বুর কথা বলছি, লিওন ভাইয়ের দাদা তো লিওন ভাইয়ের আব্বুর বাবা আর কি। তো সাধক লিওন ভাইয়ের বাবাকে বলছে তোমার বাবার উপরে যদি এখন বাসগীকে হাজির করি, তোমার বাবা মারা যাবে, কারণ তার শারীরিক অবস্থা ভালো না, একটা অন্য উপায় বের করতে হবে। এরপর উনি ওনার হাতে থাকা এক রহস্যময় আয়না বের করেন এবং ওই আয়নার মধ্যে বাসগীকে হাজির করার চেষ্টা করেন। কোনোভাবেই তো বাসগী হাজির হয় না, কারণ জিনেরা জানে আয়নার মধ্যে হাজির হলে সেখান থেকে আর বের হওয়া যাবে না, যে হাজির করবে তার ইচ্ছা ছাড়া। অনেক কষ্টে ওই সাধক ওই আয়নার মধ্যে বাসগীকে হাজির করতে সক্ষম হন, আর ওই বাসগীও আয়নার মধ্যে আটকা পড়ে যায়। এরপর ওই সাধক ওই বাসগীকে অন্য কোনোভাবে বন্দি করে তার জিনদেরকে দিয়ে কোনো একটা ব্যবস্থা করেছিলেন। কী ব্যবস্থা করেছিলেন এই বিষয়ে জানা যায় না। এরপর নাকি দাদা আস্তে আস্তে সুস্থ হয়ে যান, তবে তার পুরোপুরি সুস্থ হতে 1 বছর সময় লেগেছিল। এরপর দাদার সাথে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আর ওই বাসগীকে ওই এলাকায় আর কখনোই নাকি দেখা যায়নি। ওই এলাকাটা কিন্তু যেখানে আমরা আবারও বলে দিচ্ছি যে পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি কদমতলা গ্রামে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো? আয়নার মধ্যে জিনকে হাজির করা এটা কিন্তু খুব কষ্টকর একটি ব্যাপার। আর জিন যদি একবার শুধু আয়নার মধ্যে হাজির হয়, তাহলেই কিন্তু তার বন্দী হওয়া নিশ্চিত হয়ে যায়, যেটা বাসগীর ক্ষেত্রেও হয়েছিল। জানি না বাসগী এখন কোথায় আছে, ওই সাধক কোথায় তাকে আটকে রেখেছে, তবে ছাড়া পেলে নিশ্চিত সে আবার এসে হামলা করবে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা সাধারণত এই ধরনের ঘটনাগুলোতে দেখি যে একটা পর্যায়ে ওই যে জিনটা অবয়ব ধরে এসেছিল, মানুষের অবয়ব ধরে বা পরিচিত কারো অবয়ব ধরে, তারপর ডাকাডাকি করেছে, চলে গেছে, পরে আবার ফজরের সময় চলে যায়, বা তাকে আঘাত করলে মৃত কাক হয়ে পড়ে থাকে। এবারের ঘটনাটা কিন্তু ডিফারেন্ট ছিল। কিছু অংশ মিল থাকলেও শেষ দিকে এসে কিন্তু লিওন ভাইয়ের দাদার অবস্থা খারাপ করে ছেড়েছিল। আর সর্বশেষ ঘটনাটি মোটামুটি ভালো একটা এন্ডিংই হয়েছে বলতে হবে, আলহামদুলিল্লাহ। ওনার দাদা সুস্থ হয়েছেন, আর কোনো সমস্যা হয়নি। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি লিওন ভাইকে দারুণ একটি ভয়ের ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি লিসেনারদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে।